আমার অপর প্রান্তে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। মাসুদ কামাল, একটু আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, নির্বাচন এবং একেবারে এই মুহূর্তে আমরা প্রতিনিয়ত যেই একটা ট্রমার মধ্যে আছি, ভয়ে আছি, ভূমিকম্প। আপনার কাছে কি মনে হচ্ছে যে মানে বলা হচ্ছে 39 ঘন্টার মধ্যে 4বার যে কম্পন হলো, এটা কি ইঙ্গিত দিচ্ছে, কি বার্তা দিচ্ছে, বা পাবলিকের কি অবস্থা বুঝতেছে? পাবলিকের প্রতি কিন্তু এক ধরনের আতঙ্ক কাজ করতেছে। আমি অনেকের সঙ্গে কথা বলছি তো, মানে বিশেষ করে আপনার আগের দিনের ভূমিকম্পটা হচ্ছে এমন একটা ভূমিকম্প যে এতটা ঝাঁকুনি আসলে আমরা মানে আমি খাইনি কখনো আমার জীবনে। মানে আমরা এর চেয়েও বড় ভূমিকম্প দেখেছি, এটা তো মনে করেন 5.7। আমরা 7 পয়েন্ট সামথিং ভূমিকম্প কিন্তু আমরা যখন বাংলাদেশের কাজ করতাম, আপনার মনে আছে, আমরা দেখেছি বিল্ডিং এরকম এরকম করতো, কিন্তু সেটার উৎপত্তির স্থল ছিল অনেক দূরে। হুম যেমন হুম সিকিম টিকিম এই সমস্ত জায়গায় ছিল, যেখানে আমাদের এখানে সেটা খুব বেশি একটা আমরা অনুভব করতাম না। কিন্তু এবার যেন একদম বাংলাদেশের মধ্যে হওয়াতে, এবং নরসিংদী তো ঢাকার চেয়ে খুব একটা দূরে না, তো হওয়াতে এবারে যে ঝাঁকুনিটা ছিল, বিশেষ করে শুক্রবারের দিনেরটা, এটা আমি এরকম এত ঝাঁকুনি কখনো পাইনি। তো মানুষ ভয় পেয়েছে, মানুষ তো মারাও গেছে, অনেক পুরনো বিল্ডিং ভেঙেও পড়েছে, অনেক কিছু হয়েছে। এখন ওইটা হওয়ার পর তারপরের দিন আবার একই দিনে 3বার, হুম এটা ছোট ছোট, এটা কিন্তু অন্য, আমি আজকে বিভিন্ন পত্রপত্রিকা যা পড়লাম আর কি, এটা কিন্তু অন্যরকম ইঙ্গিত দিচ্ছে। সাধারণত একটা বড় ভূমিকম্প হলে তারপর হয়তো ঘন্টা কয়েকের মধ্যে একটা আফটার শকের মতো ছোট একটা ভূমিকম্প হয়। হুম কিন্তু ছোট ভূমিকম্প একটা হতে পারে, কিন্তু পরপর 3টা হওয়া, এবং হুম একটা সন্ধ্যা যেটা হয়েছে ওটাতে 1 সেকেন্ডের ব্যবধানে আরেকবার হচ্ছে, হুম এবং ওটাও কিন্তু নরসিংদী এলাকা থেকে। হুম বিভিন্ন এক্সপার্টদের অপিনিয়ন যেটা পড়লাম, এটা কিন্তু আবার একটা বড় ভূমিকম্পের ইঙ্গিত দিচ্ছে বলে তারা বলছেন। এখন যদি সেটা হয়, তাহলে কিন্তু আমাদের জন্য একটা মানে, আমি মনে করি এটা অশনি সংকেত আমি বলবো। যে আর আমাদের ঢাকা শহরের যে নগরায়নের যে পদ্ধতি, যে যেরকম জোড়াতালি মার্কার শহর, হুম হুম এখানে একটা ভূমিকম্প হলে কিন্তু একদম মানে গজব পড়ে যাবে একদম। আপনি হুম হুম ভাবেন আমাদের সুয়ারেজ সিস্টেম গুলো এত নিম্নমানের, সব তো জোড়াতালি মার্কা, হুম হুম ড্রেনেজ সিস্টেম, হুম তারপরে হুম আপনার গ্যাসের যে আপনার আন্ডার লাইন গুলো, যেগুলো পাইপ, মানে হুম গ্যাস পাইপের যে লাইন গুলো আছে, আপনি ভাবেন একবার যদি গ্যাস পাইপের লাইন গুলো যদি ভেঙে যায়, আগুন ধরে যায়, আপনার এয়ারপোর্টের আগুন ধরা নিভাইতে আপনার কিন্তু 48 ঘন্টা লাগছিল, তাও নিভাইতে পারেন নাই, ওটা হুম। পুরো অটোমেটিক শেষ হয়ে গেছিল। তো এখন এখানে যদি হয়, তাহলে কিভাবে কি হবে আমি বুঝি না কিছু। মানে এটা হলো কি জানেন, দীর্ঘদিন যখন আপনি অনিয়ম করতে থাকবেন না, সেই হুম। অনিয়মগুলো যখন জমে 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 আপনার জীবনটাকে একদম শেষ করে দিবে। এবং এটা কিন্তু ওরকম কিছু একটা। তারপরেও মানে তো সমস্যা একটা, যেমন আমাদের হুঁশ হয় না, বুঝছেন, তারপরেও হুম, কিন্তু আমাদের হুঁশ হয় না। কি বলবেন আর? আসলে এখন দেখেন, ঘূর্ণিঝড় দুর্যোগ মোকাবেলা করার একটা মোটামুটি, আর এটা এটা যদি হয়, অনেকে বললো দেখলাম যে লাশ বের করার কোনো রাস্তাও পাওয়া যাবে না, যে বিল্ডিং এর হ্যাঁ, জঙ্গল আপনি বলা দেখবেন রাস্তাগুলি, মানে একটা বাড়ি বানাইছে, রাস্তা রাখে নাই, মানে হয়। যতটুকু বাড়তি দখল করা যায়, মানে ঠেলে হ্যাঁ। ঠেলে আরো এক হাত আরো এক হাত। হুম তো মানুষের ভাবভঙ্গি থেকে মনে হয়, তারা হুম মনে করে এই যে পৃথিবীতে আসছে, তাদের বোধহয় আর যেতে হবে না, তারা হুম। অনন্তকাল থাকবে, এবং অনন্তকাল। লুটপাট চুরি চামারি করে যা কিছু অর্জন করছে, এটা সে হুম। এইভাবে ভোগ করতেই থাকবে, ভোগ করতেই থাকবে। এই যে মানসিকতাটা মানুষের মধ্যে, মানে এরকম একটা ঝাঁকুনি খাওয়ার পরে তাদের হুঁশ হয় না, এটা দুর্ভাগ্য আর কি, বুঝছেন না? কি বলবেন? মানে একদম অসহায় মৃত্যুটাকে একদম আত্মসমর্পণ করা ছাড়া আর আপাতত আমি কোনো ইয়ে দেখি না। কিছুই ঢাকা করার নাই। বিশ্ববিদ্যালয় 2 সপ্তাহ জন্য বন্ধ দিছে, আচ্ছা এগুলি লাভ। এইটা আমার কাছে অবাক লাগছে, এটা আমার একটু বুঝান তো, মানে যে খুবই হাস্যকর। বিশ্ববিদ্যালয় 2 সপ্তাহ ধরে বন্ধ করলো কেন? এটা আমি তো বুঝলাম না কিছু। হ্যাঁ, মানে মনে হচ্ছে যেন শুধু বিশ্ববিদ্যালয় কি টার্গেট করছে নাকি, তাহলে অফিস আদালত, মানুষের বাসা বাড়ি, হাইরে বিল্ডিং, ওরা ওখানে বন্ধ করলে ওরা কোথায় যাবে? আচ্ছা, আরেকটা আর কথা এরাও বা বলেন আপনি। কোথায় যাবে? এই আচ্ছা, শিক্ষার্থীরাও বা আরেকটা কথা কোথায় বলেন, যাবে? এই যে বিশ্ববিদ্যালয় বন্ধ করলো, হ্যাঁ। এই ছেলে মেয়েরা যায় এখান থেকে বেরিয়ে কোথায় যাবে গো? তারা কি বাংলাদেশে থাকবে না? যেখানে যাবে সেখানে ভূমিকম্প হবে না? হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার এর স্থাপত্য কি এত খারাপ যে ভেঙে যাবে? আর যদি ভেঙে যায়, তো হুম এখনো ভাঙতে পারে। অথবা হুম এমনও দেখা যেতে পারে যে এখান থেকে ছুটি পেয়ে সবাই 20 জায়গায় ছড়াই পড়লো, ওই 20 জায়গার মধ্যে 10 জায়গায় ভূমিকম্প হলো মারাত্মক, এবং তারা মারা গেল।
তাদের ফ্যামিলি হয়তো তখন বলবে এই সময় যদি ভার্সিটি খোলা থাকতো তাহলে হয়তো তাদের বাচ্চা কাচ্চা কিন্তু বাঁচতো, এটা বাস্তব বলতে পারে। ওর খোলা জায়গা ছিল, আবার আরেকটা ওরা কথা, তাড়াতাড়ি নেমে মাঠের মধ্যে যাইতে পারতো। হ্যাঁ, এরকম মাঠও আছে। আরেকটা কথা আপনি আমাকে বলেন, সেটা হলো গিয়া 15 দিন কেন? এমনও তো হতে পারে এই 15 দিন কিছু হবে না, 16 দিনের দিন ভূমিকম্প শুরু হবে। হ্যাঁ। মানে আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাহিনী দেখে মনে হয়েছে এখানে যারা শিক্ষক আছেন, আমরা তো হম। কোনো কিছু জানতে গেলে, যেমন ভূমিকম্প কেন হয়, কিভাবে কি হয়, এটা জানার জন্য আমরা কার শরণাপন্ন হই? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শরণাপন্ন হম। হই, হম। কারণ হম। তারা প্রচুর পড়াশোনা করছে এগুলি নিয়ে, তারা জানেন এগুলো। যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বললেন, যার কাছ থেকে অপিনিয়ন তারা পাইলেন যে 15 দিনের মধ্যে হবে না, সেই লোকটাকে আমি একটু দেখতে চাই যে এই মহান জ্ঞানী কে, যে বললেন যে 15 দিনের জন্য ছুটি দিয়ে মানে দেন। সে যদি গবেষণা করে বের করতে পারে তাহলে তো আমার মনে হয় সারা দেশের মানুষকেই বাঁচাইতে পারবে। যদি এরকমই ঘটনা বের হয়, তাহলে নরসিংহ কোন কোন অঞ্চলের মানুষ জায়গা খালি করতে হবে সেটা খালি করে দিলাম। এখন নরসিংদী অঞ্চলটা খালি করলাম যে আগামী 1 সপ্তাহ মধ্যে হবে, সুতরাং নরসিংদীর লোকরা তোর আরেক জায়গায় যাও। হ্যাঁ। মানে আমার কাছে মনে এটা তো হয়েছে কি, ওই ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্র না, যে হ্যাঁ, ইসরায়েল তো ক্ষেপণাস্ত্র ছোড়ার আগ মুহূর্তে নাকি সতর্ক দেয়। তো কেউ না, কেউ শুনে। আমার কথা হলো যে দুই ভাই জিনিসটা লক্ষ্য করেন যে ভূমিকম্প হবে এটা তো একটা প্রাকৃতিক দুর্যোগ। এখনো পর্যন্ত ভূমিকম্পের পূর্বাভাস বের করা সম্ভব হয় নাই। মানে হ্যাঁ। 10 দিন 15 দিন আগে পূর্বাভাস আপনি পাবেন, এটা এখন পর্যন্ত পৃথিবীর কেউ বের না করতে না, পারে নাই। পৃথিবীতে আবিষ্কার আচ্ছা, হয়নি। তাহলে আমার কাছে মনে হয়েছে ভূমিকম্পকে কেন্দ্র করে সবচেয়ে মূর্খতাপূর্ণ আচরণ করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমি এমন মূর্খতার কোথাও দেখি নাই যে 15 দিনের জন্য বিশ্ববিদ্যালয় ভাই, এটা কি, এটা কি পাগল নাকি? এরা কি উন্মাদ? হ্যাঁ, ওখানে একটা ডাকসু আছে, তারাও দেখি মানে ওই ওই তাল দিল আর ডাকসুর কি ব্যাপার শুধু। করেন না ভাই, এই ডাকসুকে দেখছি আগে আমরা যে হুম। জনকল্যাণমূলক নানা রকম কাজকর্ম করে তারা মোটামুটি মানুষের ভোট টোট পাইছে। মানে ডাকসুতে নির্বাচিত হওয়ার পর এই সমস্ত লিডারদের যে হুমকি দেখতেছি, ওরে বাবা। মানে এটা দেখে আমি তো প্রায় খামোশ। হুম। আমি তো মনে করেছিলাম যে ডাকসু নির্বাচনে এই সমস্ত ছাত্র নেতাদের কর্মকাণ্ডের কারণে তার নির্বাচিত হয়েছে, হয়তো এর প্রভাব জাতীয় রাজনীতিতে পড়লে পড়তেও পারে কিছু, এটা আমার একটা ধারণা ছিল। কিন্তু হুম। এখন এদের বিভিন্ন লিডার যে আমি হুঙ্কার দেখতেছি, অমুক বলতেছে অমুক শিক্ষক এখানে থাকতে পারবে না, অমুক হ্যাঁ। শিক্ষক অমুক জায়গায় সিগনেচার করছিল, অতএব তার জায়গায় এখানে হবে না, তাকে থাকতে দেব না। আবার আরেকজন আসছে যে ওখানকার ছোট ছোট যে সমস্ত আছে, টঙের দোকান আছে, এগুলি ভাঙার জন্য সে দৌড়াদৌড়ি করতেছে। ভাঙে মানে কি, বা তুমি করতে দিবা না, বের করে দাও। আর তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় তো আলাদা একটা ঐতিহ্য আছে রে ভাই, এটা তো আর মনে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অথবা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে। হুম। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের মনে করেন একটা, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা ক্যাম্পাস, ওইটাই তো একটা বিশ্ববিদ্যালয়। কৃষি বিশ্ববিদ্যালয় যেটা ওটা একটা ক্যাম্পাস। রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশাল ক্যাম্পাস। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা একটা বৈশিষ্ট্য আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বৈশিষ্ট্য আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় তো ছয় ছিটিয়ে বিশ্ববিদ্যালয়, এটা ধরো এক জায়গায় একটা ক্যাম্পাসের মতো না, এক একটা হল হলো অনেক দূরে, গ্রিন রোডে হুম। একটা হল আছে। তো হুম। এই যে আপনার এত বড় যে মানে একটা এই বৈশিষ্ট্যটাকে আপনি ধ্বংস করে দিবেন। শাহবাগ, শাহবাগের তো মনে করেন আপনার আর্ট ইনস্টিটিউট যেটা আছে, এইটার সামনে তো সবসময় আমরা দেখতাম যে আড্ডা হতো, অমুক হতো তমুক হতো, এখানে পার্ক আছে অনেক কিছু। তো আপনি এটা কি আরম্ভ করছেন ভাই? এবং এইগুলি করে আমি মনে আপনি করি কোনোদিন দেখছেন মাসুদ যতটুকু কামাল মানুষের মনের মধ্যে যে ঢুকছিল। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রী পুলিশের পিছন দিক দিয়ে বেল্ট টেনে ধরে? সেটাও দেখেন তো আপনি, দেখেন। এবং কি তাও কি মানে সে আপনার হিজাব করা একজন, মাথায় লাগাইছে হিজাব, হিজাব, আর মাথায় এদিকে লাগাইছে একদম দু হিজাব। হাত দিয়ে পুলিশের কোমরে আঙুল ঢুকায় তার টেনে ধরতেছে, এবং সে ফিরে যে সেই পুলিশ অবাক হচ্ছে এটা কি ঘটনা কি, মানে সেও হতভম্ব মেরে গেছে। খেয়াল করছেন? না, আমার কথা হলো কি, আপনার পর্দাটা কি জিনিস আপনি আমার বুঝান ভাই। পর্দাকে আমি তো খালি মাথায় এখানে একটা হিজাবের মতো একটা কাপড় আমি তো লাগাইলে বললাম না, পর্দা হলো? পর্দা ছাড়া কোনো মেয়েকে তো দেখলাম না যে পুলিশের এরকম কোমরের ভিতরে মানে হাত গুজে দিয়ে টেনে ধরতে। হ্যাঁ। এখন সে পাওয়ারফুল। তো এইগুলি, এরা এরা যে ভুলটা করে আমি বলি আপনাকে, এরা মনে করে কি যে একবার জিতছি বারবার জিতবো। আরে ভাই, যারা ভোট দিতে পারে তারা আবার ভোট নাও দিতে পারে। আজকে দিয়েছে, কালকে হয়তো আপনি বংশের কারো ভোট দিব না। হয়েছে কি, এইগুলি শেখ বোঝে হাসিনা, না এরা, শেখ বুঝছেন? হাসিনার এগুলি কাছ বোঝে থেকে না। কেউ শিক্ষা নেয়নি, শেখ হাসিনার এই আমল থেকে কেউ শিক্ষা নেয়নি। শেখ হাসিনা নিজেও এটাই মনে করতো যে একবার আসছে মানে বারবার মানে সারা জীবন থেকে যাবো। দেখ,
এগুলি নিয়ে মানে আরো আলোচনা করা যাবে। আমরা আসি একটু নির্বাচন নিয়ে। নির্বাচনের একটা হাওয়া কিন্তু সামহাও মানে এই যে জুলাই সনদ ব্যাপারে যে প্রধান উপদেষ্টা ভাষণ দেওয়ার আগেই হঠাৎ করে প্রার্থী তালিকা দেওয়ার পর একটা হাওয়া উঠে গেছে। হাওয়া ওঠার পরে যে সময় প্রার্থী তালিকা ঘোষণা করলো, ওই সময় জামাত ছিল গণভোট এবং পিয়ারের দাবিতে আন্দোলনে ছিল, এবং জি। তারা বলছিল যে নির্বাচনের আগে নভেম্বরে দিতে হবে। আহ, মানে এবং খুব কঠিন আন্দোলন, তা নাহলে হবে না। কিন্তু দেখা গেল যে শেষ পর্যন্ত এইটা এখন আর কিন্তু সেই গণভোট, নির্বাচন কমিশন একটু বিস্মিত যে গণভোট কই, কেমনে করব, কিভাবে করবো, আমরাই তো জানি না। মানে গণভোটটা, পিয়ার, এগুলি খুবই অপ্রাসঙ্গিক হয়ে গেছে যখন নাকি প্রার্থী তালিকা ঘোষণা করার পর মানে সারা দেশে বিএনপির মানে প্রার্থীরা যখন মাঠে নেমে গেল। আপনার কাছে কি মনে হচ্ছে এটা? এটা এখন শুনে, আসলে সবাই নির্বাচন যে যেতে চায়, অনেকদিন হুম, ধরে তারা নির্বাচনের বাইরে আছে। এদেশের সাধারণ মানুষও নির্বাচন চায়, হুম, আচ্ছা। কিন্তু সেই নির্বাচনটা কেমন হবে, সেই নির্বাচনে কারা থাকবে কারা থাকতে পারবে না, এগুলো কিন্তু একটা বড় ইস্যু। এবং আচ্ছা। সেই জায়গাতে আওয়ামী লীগ বিহীন একটা নির্বাচন হচ্ছে, আওয়ামী হুম, লীগের হুম, নির্বাচন তারা আসতেই দিবে না। এই হুম, নির্বাচন হুম, কতটা নিরপেক্ষ হবে, এটাকে কতটা মানে সময়, এখনো তো আপনি কেউ কিছু বলতেছে না মাইরের ভয়ে, অথবা কিছু বলতে গেলে আপনাকে হুম, ধরে নিয়ে যাবে, এই ধরনের নানা ধরনের ঝামেলা তো আছে, ভয় তো আছে। হুম, কিন্তু হুম, প্রশ্ন হচ্ছে যে হুম, এই নির্বাচন হওয়ার পরে, আজকের থেকে মনে করেন 20 বছর পরে, 10 বছর পরে যখন এটি বিচার করা হবে, তখন এই নির্বাচন যখন মূল্যায়ন করা হবে, তখন এই নির্বাচনটাকে কিভাবে মূল্যায়ন করবে? না, শুধু ওইটা পজিটিভ আরেক আলোচনা। নির্বাচনকে মূল্যায়ন করবে? মাসুদ ভাই, ওইটা আরেক আলোচনা। আমার কথা হলো যে এই যে আহ, প্রার্থী তালিকা ঘোষণার পর এখন যে পরিবেশটা, সেই পরিবেশে কি আপনার মনে হয় পিআর বা গণভোট নিয়ে কোনো আহ, এটা জমবে আ- আন্দোলন? না, আপনাকে বলি যে আন্দোলন নতুন করে কিছু হবে না। পিআর এর আলোচনা মোটামুটি মনে করেন এখন তো একভাবে সমাধান হয়ে গেছে। একভাবে সমাধান কেন? যে প্রথমত তো আলোচনা হচ্ছিল উচ্চ কক্ষে পিআর, হুম, জামাত নিম্ন কক্ষেও পেয়ার চাচ্ছিল। সে আলোচনা থেকে এখন জামাত সরে আসছে, কারণ প্রধান উপদেষ্টা ঘোষণায় হুম, এই নিজে নিজে বলে দিচ্ছে উচ্চ কক্ষে হুম, পেয়ার হবে। হুম, এবং হুম, উনি বলার পরে উচ্চ কক্ষ নিয়ে কিন্তু আর কেউ কোনো উচ্চবাচ্য করছে না। মানে এই হুম, নিম্ন কক্ষ হুম, নিয়ে, হুম, নিম্ন কক্ষ নিয়ে আর কেউ উচ্চবাচ্য করছে না। উচ্চ কক্ষ নিয়েও বিএনপি আর তেমন প্রবল কোনো আপত্তিও হ্যাঁ, তুলছে না। তার মানে হলো হুম, যে এইভাবে পিয়ারটা, এই ইলেকশনটা হবে। কিন্তু প্রশ্নটা হলো, এটাকে বাস্তবায়ন করার জন্য তারা গণভোটের আয়োজনটা করেছে। সেই গণভোটটা হলো গিয়ে একটা হাস্যকর প্রক্রিয়া বলে আমি মনে করি। আমি পার্সোনালি মনে করি এটা একটা লেজে গোবর অবস্থা হয়ে যাবে। ইলেকশন নিয়ে যে কি একটা লেজে গোবরে হবে, যে হ্যাঁ, এই গণভোটকে নিয়ে। কারণ আপনি আমাকে বলেন, এই দেশের এখনো সরকারি হিসেবেই মিনিমাম 22% মানুষ লেখাপড়া জানে না, হুম, ওদের হুম, স্বাক্ষর জ্ঞান নাই, মিনিমাম 22%। এখন 22% লোকের স্বাক্ষর জ্ঞান নাই, তাদের হাতে আপনি বিশাল কাগজ ধরাই দিবেন ক, খ, গ, ঘ দিয়া, আপনি করে পড়তে পারবে? ও তো পড়তেই জানে না রে ভাই। আর যারা পড়তে পারবে, তারাই বা ওটা নিয়ে এতটুকু মন দিয়ে পড়বে? পড়ে দেখেন আপনি, পড়লে আপনাকে, আমি পড়ে কিছু মানে একবার পড়ে কিছু বুঝি না। এখন ওটা হাতে নিয়ে যদি কেউ বসে থাকে, 10 মিনিট যদি ওটার মধ্যে মন দেয়, ভাই বুঝে লই তারপরে দিব ভোট। হ্যাঁ, তো ওই আপনি ভোট হইতে শেষ হইতে কয়দিন লাগবো? আপনাকে চিন্তা করেন, হ্যাঁ। এক এক একটা একটা ভোট ভোট দিতে দিয়ে তিন মানে চার মিনিট তার লাগবে। প্রার্থী সংসদের ভোট দিয়ে তারপরে আবার গণভোট দেয়া, এটা তো একটা হ্যাঁ, সময় সাপেক্ষ। আরেকটা কথা হলো যে ওই ছোট কিছু হয়তো, মানে গণভোট তো হওয়ার কথা সংসদ নির্বাচনে যতক্ষণ সময় লাগে, তার চেয়েও কম সময় লাগা উচিত কম ছিল। সময়, হ্যাঁ, না, কিন্তু এরা হ্যাঁ, এমন একটা ব্যবস্থা করছে, এতে সময় লাগবে দ্বিগুণ। 4টা প্রশ্ন, চারটা, মানে কত বড় মানে মাথা খারাপ হলে পরে এই ধরনের আচরণ, এই ধরনের মানে প্রস্তুতি তারা নিতে পারে। এবং তারও যে বড় কথা, এই গণভোটের বৈধতা কই? গণভোটই তো আমাদের সংবিধানে নাই। হুম, হুম, হুম। যেটা সংবিধানে নাই, সেটা আপনি কিভাবে ক্রিয়েট করেন, কিভাবে? তো এখন এইটা তো ভাই, এটা নিয়ে কেউ কোনো প্রশ্ন করে না। কারণ না, বিএনপি বলেন, জামাত বলেন, তারা প্রশ্ন না করে ভাই কোনো মতে ইলেকশনটা হোক, পড়ছি মোগলের হাতে, এখন খানা খেতে হবে সাথে, বুঝছেন না? জামাত জামাত এনসিপি এরাই কিন্তু বাঁচাই দিতে পারে, বলতে পারে আচ্ছা ঠিক আছে আমরা করছিলাম, এখন গণভোটটা বাদ দেন। কারণ জামাতের প্রার্থীরা, এনসিপির প্রার্থীরাও কিন্তু তাদের সমর্থকদেরকে ওই গণভোটের ব্যাপারে বোঝাবে নাকি তার নিজের নির্বাচনের ব্যাপারে বোঝাবে?
দলের এবং আচ্ছা, প্রার্থীর। যারা বুঝাবে তারা কি নিজেরাই বুঝে? সেটাই, আমি তো নিজেই বলি যে আমি নিজেই তো বুঝি না। আমি তো এটাই বললাম, আপনি আমার দিলেন বোঝানোর দায়িত্ব, আমি বললাম যে ভাই কি বুঝাবো, আমি কি বুঝাবো, আমি তো বুঝি মানে এইটা হলো কি একটা তোগলগি কাণ্ড রে ভাই, একটা তোগলগি কাণ্ড। মানে কেন তারা এমন করতেছে, কি কারণে, এটা কি? আচ্ছা, এই যে আপনি করলেন, এটা আবার ইলেকশনের পরে যায় নিয়ে ওই সংসদে এটা তো অধ্যাদেশ এখন, তাই না? হুম এটাকে হুম আপনার রেটিফাই করতে হবে না? হুম তখন তারা যদি বলে এই সংসদ সদস্যরা, না ভাই এটা এটাকে রেটিফাই করার কিছু নাই, এটা এটা এখন গণভোট আমাদের সংবিধানেই নাই, কই দিল, হুম এটা আমরা করতে চাই না, তাহলে কি হইলো? তাহলে গণভোটই বাতিল, গণভোটের যে রেজাল্ট সেটাও বাতিল। ভাই এগুলো কি? হুম। মানে এটা হলো জানেন কি, মানে কিছু পোলাপান নাচতেছে, এটা দেখে কিছু হুম, বুড়া হা হা করতেছে, এই আর কি, আর কিছুই না। এটা এনার্কি, রীতিমতো এনার্কি। তো আপনার দ্বিতীয় যে প্রশ্নটা দেখেন, আলটিমেটলি কিন্তু মানে আপনি যেটা বলছিলেন, আওয়ামী লীগ নেই সত্য, কিন্তু তারপরেও কিন্তু জামাত প্রতিদিন বিএনপির বিরুদ্ধে, বিএনপি প্রতিদিন জামাতের কে আহ, লক্ষ্য করে বক্তব্য দিচ্ছে। তাতে বোঝা যাচ্ছে, যেমন আওয়ামী লীগ আমলে দেখেন, আওয়ামী লীগ কিন্তু আহ, নির্বাচনে নাই বিএনপির বিরুদ্ধে বলতো, জাতীয় পার্টি তার প্রধান প্রতিপক্ষ না, কিন্তু এখন কিন্তু মোটামুটি দাঁড়ায় গেছে যে জামাতের প্রধান প্রতিপক্ষ বিএনপি, বিএনপির প্রধান প্রতিপক্ষ জামাত। ফলে এই বিবেচনায় কিন্তু এই নির্বাচনটা যথেষ্ট আওয়ামী লীগ না থাকার পরেও একটা বেশ জমজমাট হবে। আপনার কি মনে হচ্ছে? এটা হতে পারে, হতে পারে, আবার ও নাও হতে পারে, নাও হতে পারে, মানে জামাতের জনপ্রিয়তাটা কিন্তু এলাকা ভিত্তিক। এলাকা ভিত্তিক কেমন, যে হুম হুম জামাত কিন্তু আপনার মনে করেন ঢাকা বিভাগে জামাতের খুব একটা আওয়াজ দেয়, জামাতের ভালো হুম অবস্থান নাই। আবার ময়মনসিংহ বিভাগে জামাতের অবস্থান প্রায় নাই বললেই চলে, মোটেই ভালো অবস্থানে নাই। বরিশাল বিভাগেও জামাতের অবস্থান কিন্তু ভালো না। জামাতের অবস্থান ভালো হলো উত্তরবঙ্গে, ওই রাজশাহী, রংপুর, হ্যাঁ, ওই এলাকাগুলোতে জামাত, খুলনা, ওই এলাকাগুলোতে জামাতের অবস্থান মোটামুটি ভালো। তাহলে ওইখানে হয়তো একটা কম্পিটিশন ভালো, মানে কি তার মানে তারা সরাসরি জিতবে তা না, মানে বেশ কম্পিটিশন তারা করবে, ফাইট করবে। এই অবস্থান কিন্তু এই সমস্ত বিভাগগুলোতে নাই। হুম কাজেই হুম। আপনার প্রতিদ্বন্দ্বিতা যদি বলেন, সেটা তো সারা দেশের প্রেক্ষিতে আপনাকে হিসাব করতে হবে। একটা আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা কিন্তু সারা দেশকে ই করে না, প্রভাবিত করে না। তার মানে কাজেই আপনি সেটাও বলতে একটা চাচ্ছেন জিনিস আওয়ামী লীগ মাথায় না রাখতে হবে। থাকলেও, না থাকার পর না থাকার পরও সেইভাবে প্রতিদ্বন্দ্বিতা হবে না, মানে খুব আমার কাছে আহ, মনে হয় না, আচ্ছা, মানে অনেকটা একতরফাই হয়ে যাবে। মানে কোনো কোনো জায়গায় হয়তো হবে, কিন্তু সারা হুম দেশে সেটা হওয়ার মতো অবস্থান আমার কাছে এখন পর্যন্ত মনে হয় না। কারণ আমার বাড়ি তো ভাই ময়মনসিংহ, আমি যখন হুম ময়মনসিংহে বিভিন্ন জায়গায় ফোন টোন করি, জিজ্ঞাসা করি এখানে জামাতের কি অবস্থা, তোরা বলে কই জামাত তো দেখি না, বুঝছেন হুম না? হুম হুম। এখন মনে করেন এটা যারা বলে তারা তো অত পলিটিক্স করে না, তারা এমনি সাধারণ মানুষ, তো তাদের চোখে তো পড়ে না। তো এটা আপনি, আমি বুঝি না কিছু কেমন করে কি হবে। তাহলে আহ, এ- এইটা যদি জমজমাট না হয়, তাহলে তো মানে আওয়ামী লীগ যে নাই নির্বাচনে, এই অভাবটা এবং এই প্রশ্নটা তো সামনে চলে আসবে রাজনীতিতে। আসবে, আপনি আসবে, এবার রাইট, আসবে, ভালোভাবে আসবে। কিরকম, কিরকম ভাবে আসতে পারে? ভালোভাবে আসবে মানে কি, মনে করেন আওয়ামী লীগের ভোটাররা কি সিদ্ধান্ত নেয় বলা বড় কঠিন, বলা কঠিন। মানে আচ্ছা। শেখ হাসিনা একবার বলেছেন, মাঝখানে দেখলাম যে বিভিন্ন বিদেশি পত্র পত্রিকা, যেটা আমরা হুম আমাদের পত্র পত্রিকাতে অনুবাদ পাইলাম, এখানে বলেছেন হুম ওনারা যদি নির্বাচনে না যায়, তারা যদি ভোট হুম দিতে না যায়, হুম হুম তাহলে কি হবে? আবার হুম ওদিকে হুম তার পুত্র বলতেছে তারা ভোটকে প্রতিরোধ করবে। হুম এখন হুম। যদি প্রতিরোধ করে তাহলে এক সিনারিও, আর যদি ভোট দিতে না যায় তাহলে আরেক সিনারিও। তবে আওয়ামী লীগের একটু ঝামেলা আছে, ঝামেলা হলো এই কারণে যে আওয়ামী লীগের কেউ কেউ হয়তো বলবে যাই গণভোটে যে না ভোটটা দিয়ে আসি, কারণ গণভোটে না ভোট দেওয়ার জন্য তারা যদি মানে ইয়ে আসে, কেন্দ্রে আসে, তাহলে কিন্তু তাকে আবার মানে ভোটের হার তখন বেড়ে যাবে। তখন তখন আর আওয়ামী লীগের ভোট বর্জন করার যে প্ল্যানটা, সেই প্ল্যানটা কিন্তু কার্যকর থাকবে না আবার। কাজে না, সেটা তো, একটু সেই ঝামেলা আছে। হিসাবটা তো গণভোটের, সেটা তো হিসাবটা তো গণভোটের। না, এটা তো যে ঢুকবে সে একটা দিবে আরেকটা দিবে না, ও এটা আচ্ছা তো আর আচ্ছা হবে আচ্ছা। না। তার হাতে তো দুইটা কাগজ ধরে দিবে। হুম 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 এই হুম জায়গায় বিএনপি প্ল্যানটা কিন্তু ভালো। বিএনপি এই যে প্ল্যানটা করছে যে দুটো একই দিনে, এতে হবে কি ভোটে উপস্থিতির হারটা বাড়বে। আর যদি আলাদা হইতো, নভেম্বর অথবা ডিসেম্বরে যদি গণভোট হইতো, হুম, বা ডিজাস্টার হয়ে যেত, লোকজন যাইতোই না ভোট কেন্দ্রে। হ্যাঁ, আর যারা যাইতো তারা উল্টা দিত। হুম। ওই যে, ঠিক আছে মাসুদ,
দর্শক, আমরা দুইটা রাজনীতি, নির্বাচন এবং ভূমিকম্প, এই দুইটা সমসাময়িক বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম।